কোনো অধিকারী? হ্যাঁ স্যার। পিতার নাম? গৌতম অধিকারী স্যার। কোনো কোথা থেকে আসা হচ্ছে? স্যার আমি আসছি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত বেলগ্রাম। কোনো তুমি মাস্টার ডিগ্রি কোথায় মাস্টার ডিগ্রি করেছো? না স্যার, মাস্টার ডিগ্রি করেনি। বিএড কোথায় করেছো? বিএড করেছি স্যার যোধপুর ইউনিভার্সিটির আন্ডারে মারওয়াড় বিএড করেছি। কোনো তুমি এই যে শিক্ষক হতে চাইছো, একটা আদর্শ শিক্ষকের একটু গুণাবলীগুলো বলতে পারবে আমাকে? হ্যাঁ স্যার। আদর্শ শিক্ষক হবেন এমন শিক্ষক যিনি আদর্শবান চরিত্র অধিকারী হবেন এবং যার মধ্যে একটা অনুকরণীয় ব্যক্তিত্ব থাকবে, যাকে দেখে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা মানে একটা অনুপ্রেরণা পাবেন। এছাড়াও তার মধ্যে জ্ঞান মানে বিষয়বস্তুর যে জ্ঞান, সেই জ্ঞানটা থাকবে এবং ইনি তার সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে যে সৃজনশীল প্রতিভাগুলো আছে সেগুলো সুপ্ত প্রতিভাগুলো সৃজনশীল 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 মানে সৃজনশীল বলতে স্যার নতুন কিছু যেটা নতুন- করার ক্ষমতা, যেটা সেটা কোনো মানে সৃজনশীল নতুনত্ব সৃষ্টি করা। নতুনত্ব সৃষ্টি করা। যে গবেষণা মানে কি? গবেষণা মানে হচ্ছে নতুন কিছু বিষয় সম্পর্কে আবিষ্কার আর গবেষণার মধ্যে পার্থক্য কোনো আছে? আবিষ্কার হচ্ছে যে ইনভেনশন, মানে যেটা সে গবেষণা করে কিছু তৈরি করতে পারে সেটা আবিষ্কার, আর সেটাকে নিয়ে আবিষ্কারের সন্ধি কি হবে? আবির্ভূত কাজ। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম জানা আছে? হ্যাঁ স্যার, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। আর বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসকে নিজে বলেছিলেন ঐতিহাসিক উপন্যাস? স্যার রাজসি। বলছি আপনি তো বাংলা ব্যাকরণের নাম শুনেছেন, তাই তো? আচ্ছা, বাংলা ব্যাকরণে সমাস বলে একটা জানেন তো? হ্যাঁ। আচ্ছা, সমাসের সন্ধি কি পার্থক্য? স্যার সমাস হচ্ছে যেখানে মানে বহু পদ থাকবে, সেই বহু পদ মিলিত হয়ে এক পদে পরিণত হবে, কিন্তু সন্ধির ক্ষেত্রে মানে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটবে, সেটা আমরা সন্ধি বলতে পারি। আর সন্ধিতে মানে কোনো সমাসের ক্ষেত্রে যেটা হয় মানে অলোপ ছাড়া সব ক্ষেত্রেই বিভক্তির লোপ পায়, কিন্তু সন্ধির ক্ষেত্রে কোনো বিভক্তির লোপ পায় না। না, এখনকার এই সময় ছাত্রছাত্রীরা যে পড়াশোনার প্রতি এত অমনোযোগী হচ্ছে, আপনার কেন মনে হয় এত অমনোযোগী হয়ে যাচ্ছে এবং এর সুরাহা কি? আপনি না, আপনি এবার নিজের পার্সোনাল ইয়ে থেকে বলুন। আমার মনে হচ্ছে স্যার যে এক্ষেত্রে শিক্ষকরা যথেষ্ট দায়িত্ব বোধের পরিচয় দিতে পারছেন না এবং তারা পড়ানোর ক্ষেত্রে এমন কোনো আকর্ষণীয় বা নান্দনিকভাবে কোনো বিষয়টিকে উপস্থাপনা করতে পারছেন না, যেটার জন্যে ছাত্রছাত্রীরা পাঠে আগ্রহ হারিয়ে ফেলছেন। তার সঙ্গে একটা ব্যাপার হচ্ছে স্যার শৃঙ্খলার যে অভাব ক্লাসের মধ্যে, সেই শৃঙ্খলার অভাবটা এখন বেশি পরিলক্ষিত হচ্ছে, যেটার জন্য ছাত্রছাত্রীরা সেভাবে আর কি নিজেদেরকে ক্লাসের মধ্যে মেলে ধরতে পারছেন না। আপনি বলতে চাইছেন তাহলে এখনকার শিক্ষকরা ওয়েল কোয়ালিফাইড নয়, তারা পড়াতে পারছেন না, তাই? ওয়েল কোয়ালিফাইড এবং তারা ট্রেনিং প্রাপ্ত, কিন্তু তাদের মধ্যে দায়িত্ব বোধের যে সে অভাবটা স্যার এখন লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে দাদা, আজকে আপনি আমাকে একটুখানি উপসর্গ অনুসর্গটা একটুখানি বুঝিয়ে দিন দেখি, আদর্শ শিক্ষক হিসাবে আপনি কীভাবে ট্রেনিংভাবে বুঝাতে পারেন? সেটাকে আমরা একটা আদর্শ ক্লাসরুম হিসেবে ধরে নিতে পারি। ধন্যবাদ। তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছি। আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা কবিতা পড়েছিলাম, তো আজকে তোমাদের একটা নতুন জিনিস সম্পর্কে আলোচনা করব। সেটা কি তোমরা দেখো। আচ্ছা, আজকে আমাদের তারিখ কত? বাঙালি কত স্যার? বাংলায় 8ই কার্তিক আর ইংরাজির হচ্ছে 26শে অক্টোবর। দেখো, আমরা তো আগের দিনে শব্দ বর্ণ এসব শিখেছি, ধাতু সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নতুন একটা জিনিস জানবো, যেটাকে বলছে উপসর্গ। তোমরা কি শিখবো বলো? উপসর্গ। তোমাদের কি ধারণা আছে উপসর্গ সম্পর্কে? কিছু ধারণা নেই, তাই তো? দেখো, উপসর্গ হচ্ছে এমন একটা বর্ণ বা বর্ণগুচ্ছ
যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে বসে সেই শব্দটাকে একটা নতুন শব্দের রূপ দেয়। যেমন আমরা বলতে পারি প্রভাত, যদি আমরা এই শব্দটা লিখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ, কিন্তু এর মধ্যে তোমরা দেখো প্রথমে এই পুরো এই একটা উপসর্গ আছে। উপসর্গ মানে আমরা কি বলেছিলাম, একটা বর্ণ বা বর্ণগুচ্ছ। তাহলে এই যে বর্ণ বা বর্ণগুচ্ছ, তাহলে এই যে বর্ণ, তাহলে এখানে কোনটা বর্ণ, এখানে পুরোটা বর্ণ, তাহলে এটা একটা বর্ণ, আর এটা হচ্ছে শব্দ। তাহলে শব্দের আগে, এই যে শব্দের আগে এই যে বর্ণ বা বর্ণগুচ্ছ, বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? আচ্ছা দেখো, আমরা যদি স্যার, ভেঙে ভেঙে লিখি, বর্ণগুচ্ছ মানে বর্ণগুলো একসঙ্গে লেখা না বর্ণ সম্পর্কে তোমরা আগেই জেনেছো, বর্ণ হচ্ছে কয়েকটি অক্ষরের সমাবেশ, সেটাকে আমরা বর্ণ বলতে পারি। বর্ণ হচ্ছে যেটা আমরা একটা অক্ষর, বা এই যে প্রো একটা অক্ষর, আবার ধরো আমরা অতি, এই একটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ, এই যে প্রো এটা একটা বর্ণ, অতি একটা বর্ণ। এই যে এই বর্ণগুলো যখন এর সঙ্গে একটা শব্দ যোগ হচ্ছে, এখানে কি শব্দ, এই ভাত শব্দটা যোগ হচ্ছে। এই প্রো স্যার, আর দেখতে ভাত। পাচ্ছি না স্যার, পেছনে বসে আছি, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে তোমার জন্য একটু বড় বড় করে লিখছি, দেখো এবার তোমরা বুঝতে পারবে। আচ্ছা প্রো এই একটা বর্ণ, তাই তো? এর সঙ্গে আমি কি লাগাতে পারি, এর সঙ্গে আমরা ভাত বলে একটা আলাদা শব্দ লাগাচ্ছি। তাহলে এটা একটা বর্ণ, আমি তলায় লিখে দিলাম বর্ণ, আর এটা হচ্ছে শব্দ। তাহলে এই যে বর্ণ শব্দের আগে যুক্ত হয়েছে, দেখো এই যে শব্দের আগে যে বর্ণ যুক্ত হয়ে এই যে একটা নতুন শব্দ তৈরি করলো, তাহলে এখানে ভাষার অর্থ প্রাধান্য পাচ্ছে না, প্রোর অর্থ প্রাধান্য পাচ্ছে না, এখানে একটা নতুন শব্দের প্রাধান্য পাচ্ছে। সেটা কি বলে, সেটা আমরা লিখতে পারি প্রভাত। দেখতে পাচ্ছ প্রভাত মানে কি বলো, দেখো মানেটা পুরো উল্টে গেল। এখানে ভাত ছিল, ভাত বলতে আমরা যেটা খাচ্ছি সেটা ভাত, কিন্তু এখানে প্রভাত বলতে কিন্তু খাওয়ার ভাতের কথা আমরা বলছি না। এখানে প্রভাত মানে যেটা সকাল বলছে, সকাল বা সকালের আগের যে সময়টা, সেটাকে আমরা প্রভাত বলতে পারি। তাহলে আমরা বলতে পারি উপসর্গ কি না, যে সব বর্ণগুচ্ছ বা বর্ণ আমরা কোনো শব্দের আগে বসে সেই শব্দটাকে চেঞ্জ করে একটা নতুন শব্দের রূপ দেয়, সেটাকে আমরা বলছি উপসর্গ। এরপর আমরা কি করবো, এরপর আমরা করবো অনুসর্গ। তাহলে উপসর্গ তোমরা শিখলে, এরপর আমরা আসছি অনুসর্গে। একটু আগে তোমাদের বললাম, দেখো উপসর্গের ক্ষেত্রে কি হয়েছিল, যে বর্ণ একবার বোঝান না। উপসর্গ আর একবার তোমাদের বোঝাচ্ছি, দেখো। আচ্ছা চলো, তোমাদের একটা নতুন শব্দ দিলাম, তোমাদের প্রভাত দেখিয়েছিলাম, এবার তোমাদের একটা নতুন শব্দ দিই। দেখো বসুন। এই মুহূর্তে স্যার আবার হচ্ছে, হাত দিয়ে মুছবো। ধন্যবাদ স্যার। আপনি প্রণব মুখার্জির নাম শুনেছেন? হ্যাঁ স্যার। উনি কততম রাষ্ট্রপতি ছিলেন? উনি স্যার ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন। আপনি বাংলাকে হিসাবে কেন বেছে নিলেন? বাংলা আমার মাতৃভাষা, ছোট থেকেই আমি বাংলা নিয়ে পড়ছি, আর বাংলার প্রতি ভালোবাসা আমার ছোট। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? ভাষা আন্দোলন স্যার 1921। 1921 সালে। কোন দিনটা ভাষা আন্দোলন দিবস হিসেবে পালন করা হয়? ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি। আপনি কুমুদ রঞ্জন মল্লিকের নাম শুনেছেন? কেন বিখ্যাত? কুমুদরঞ্জন মল্লিক স্যার আমাদের পূর্ব বর্ধমান জেলারই একজন বিখ্যাত কবি, এবং উনি বহু শিশু সাহিত্য লিখেছেন। যে শিশু, কুমুদরঞ্জন মল্লিকের স্যার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। অন্ধকার যুগের কিছু কবি আছেন, তাদের নাম একটু বলতে পারবেন? আচ্ছা, অন্ধকার যুগের কিছু কবি যেমন রামাই ভট্টাচার্য, রামাই মণ্ডল, যিনি আমাদের। অন্ধকার যুগ কেন বলা হয়েছিল? অন্ধকার যুগ হচ্ছে যে যে সময়টা প্রাচীন যুগের যে পরবর্তী সময়টা, যে সময় কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা এই সময়টাকে, যেহেতু এই সময় তুর্কি শাসন বাংলা চলেছিল। সাহিত্যে চর্যাপদের কি ভূমিকা? বাংলা সাহিত্যে চর্যাপদ স্যার, যেটা আমাদের প্রাচীন বাংলা ভাষা আদিতম নিদর্শন, সেটা চর্যাপদ। এছাড়াও আমরা সে যুগের যে মানুষের ধর্ম, হ্যাঁ, তাছাড়া তাদের যে জীবন জীবিকা, হ্যাঁ, তাদের জীবন ধারণের যে পদ্ধতি, সেই সমস্ত সম্পর্কে আমরা তথ্য পাই। আপনার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য স্যার, আমি একজন প্রতিষ্ঠিত শিক্ষক হয়ে আমি আমার ছাত্র সমাজের মঙ্গল সাধন করব। আপনার জীবনের লক্ষ্য
শিক্ষক হন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো আপনি সেটা গৃহশিক্ষকতা করে বা কোনো প্রাইভেট স্কুলে পড়েও আপনি শিক্ষক হতে পারেন, তো আপনার সরকারি শিক্ষক পাবেন না, যদি শিক্ষকতা যদি আপনার লক্ষ্য হয়ে থাকে। সরকারি স্কুলের শিক্ষা বলতে আমি স্যার একটা বৃহত্তর অংশের ছাত্রছাত্রীদের কেন আপনি তো গৃহশিক্ষকতা করলেন বা পাড়াতে যদি আপনি একটা বড় ইয়ে করলেন, আপনি অনেক ছাত্র বেশি পাবেন। কত বড় স্কুলে শিক্ষকতা ছেড়ে দিয়ে এখন বাড়িতে বসে পড়াচ্ছেন, অনেক আমার জানা অনেকজন আছে যারা বিভিন্ন প্রাইভেট স্কুলে দু তিনটে প্রাইভেট স্কুলে পড়ান, নিজে শিক্ষকতা করেন, তারা তো আরো বড় একটা স্কুলের মধ্যে তুমি আবদ্ধ হয়ে যাও। আর এখন হাই স্কুল বা স্কুলে কত বড় পড়ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেরা পড়তে আসে না, কি হবে ওরকম করে চাকরি করে? প্রাইভেট আপনি তো টিউশনের আপনার ক্ষেত্রে স্যার আপনার তো যেটা আপনার যে দেখে শুনে ভালো লাগলো যে আপনি শিক্ষা দিতে চাইছেন, তো আপনি তো অত বড় জায়গা আপনি পাবেন না আমাদের স্কুলে। স্কুল তো অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক হয়ে যাচ্ছে। এখন সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড এত ভালো সিলেবাস করেছে, বাংলা কিসের বাংলা মানুষ কিসের জন্য শেখাতে হবে? কেন শিখবে সে বাংলা ভাষা? কি দরকার? স্যার চাকরি করবে সে, ইংলিশ বলতে পারলে তার চাকরি, বাংলা বললে তার চাকরি নেই। তাহলে সে করতে বাংলা কি করবে? ফালতু আপনি বরঞ্চ কোনো একটা প্রাইভেট স্কুলে বা কোনো একটা আপনি বড় স্কুলে তারা হয়তো কোনো শিক্ষকের হয়তো কিছু হতে পারে। আমাদের কিন্তু আপনি এত শিক্ষক ছেলে তো পাবেন না। স্যার আমার মনে হয় যে প্রাইভেট টিউশনের ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকাটা অনেকটা নগণ্য থাকে। সেখানে শুধুমাত্র শিক্ষা দিয়ে তাদেরকে মানে একটা মূল্যায়ন করে তাদেরকে একটা শুধু নম্বর পাওয়া বা স্কোর করার একটা ভূমিকা সেখানে শুধু শিক্ষক মানে প্রাইভেট টিউশনের ক্ষেত্রে থাকে। কিন্তু এখানে যেটা আমরা সরকারি বিদ্যালয়ের শিক্ষকের মধ্যে সুযোগটা পাবো সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি তাদের যে প্রতিভাগুলো আছে সেগুলো আমরা বার করতে পারবো। কারণ স্কুলে আমরা দেখি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান আপনি হয়। একটা ভালো কাজ কি করেছেন সমাজের জন্য একটু বলুন তো। সমাজের ক্ষেত্রে স্যার আমি বর্তমানে আমি একটা সমিতির সঙ্গে যুক্ত আছি, এটা হচ্ছে বটুকেশ্বর দত্ত সেবা সমিতি, এবং সেটা সারা বছরই সমাজ সেবার জন্য কাজ করে থাকে। যেমন হচ্ছে আপনি রক্তদান কি শিবির থেকে করেছেন? শুরু- আমি এটার সাথে যুক্ত আপনি আছি। পার্সোনাল কিছু করেছেন ভালো কাজ? পার্সোনাল বলতে স্যার আমি আমার পেশাগত দিক থেকে যেটা আমি করেছি করোনা পিরিয়ডের সময়, সেই সময় আর কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করেছি। সে তো আপনার পেশা ছিল, কিন্তু একটা চাকরি করেন, আপনি নিজস্বতা কিছু করেছেন কি? রক্তদান করেন? স্যার করি। কবে করেছেন লাস্ট? স্যার 1 বছর আগে। ঠিক আছে, আসুন। আচ্ছা, ধন্যবাদ। বসে আয়।